শুভেচ্ছা জানাচ্ছি। আমি সংগ্রামী শুভেচ্ছা জানাবো, যেহেতু আমরা একটা জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছি এবং লড়াইটা এখনো চলছে। ফলে এটা আমার আশাটাও সে অর্থে আমি বলবো যে গুরুত্বপূর্ণ। একটু আগে আপনারা শুনেছেন যে সাইমনের খুবই ভক্ত একজন, যারা খুবই আবেগপূর্ণ অনেকগুলো কথা বলেছেন এবং সাইমনের ব্যাপারে বেশ কিছু চাপ বা হয়তো সে অনেক কিছু সংকটের ভিতর দিয়ে যাচ্ছে এই কথাগুলো বলেছি। তো এটা কিন্তু আমরা সকলে খুব ভালো করে জানি। এমনি প্রথমে আমি ওই প্রসঙ্গে যাবার কয়েকটা দু তিনটা কথা বলবো, যে জন্য আমার আশা। আমি প্রথমে যেটা বলবো যে আমাদের যে এত শিল্পীরা যারা আছেন তাদের সবাই গেছেন, সকলে আমার ভালোবাসা নেবেন, জয় গুরু। কারণ আমি নিজে একটা ঘরের মানুষ, নদিয়ার ভাবের মানুষ, ফকির আলম সাহের ঘরের লোক, জয় গুরু। তো সেই জন্য সেখান থেকে ইতিমধ্যে একটা লেখা আমি দিয়েছি, স্যামন আমাকে চেয়েছিলেন। সেখানে আমি বলেছি যে লোকেশন, আমাদের অ্যান্ড্রয়েডে থাকে না, লোকেশন শব্দটা থাকে, যে আমরা প্রত্যেকে একটা অবস্থান থেকে কথা বলি, সমাজে আমাদের যে বিভিন্ন রকম তৎপরতা সেই লোকেশনের জায়গা থেকে হয়। ফলে আমারও কিন্তু এখন যে কথাগুলো আজকে বলবো ওটা ওই অবস্থান থেকে, সেটা হলো নদিয়ার ভাবের জায়গা থেকে। তো সেখান থেকে আমরা কী করে চর্যাপদকে দেখি এবং তার ব্যাপারে কিছু বলবো। তার আগে আমি সাইমন সম্পর্কে কটা কথা বলি। সাইমন আমার অত্যন্ত ঘনিষ্ঠ স্নেহভাজন, আমার লেখাতে আমি পরিষ্কার করে বলেছি। সাইমনের এমনকি যখন বাংলা একাডেমিতে তার যখন কাজ হয়, শুরু হওয়ার আগে তার যখন এই এই একাডেমিতে তার থাকাটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করেছি। ফলে তার জন্য আমাকে কিছু তদবির করতে হয়েছে, আশা করি সাইমনের মনে আছে, এবং বেশ কিছু বাধা ছিল সে সময়, সেটা আমাদের হয়েছে। তারপরে সাইমন সে বাংলা একাডেমি অনেক সুন্দর সুন্দর কাজ করেছে, আমি তার দেখেছি। আরও বড় কথা হলো সাইমনই মূলত বাংলাদেশে আমার কবিতাগুলোকে একত্র করে বিভিন্ন জায়গা থেকে একত্র করে একটা সে সংকলন, যেটা আমার কবিতার সমগ্র আকারে সাইমনই প্রথম বের করেছে। ফলে আমি তাকে প্রতি আমার বিশেষ স্নেহ এবং বিশেষ ভালোবাসা, এবং আমি এটা খুবই মনে করি এবং সারা জীবন আমি এটা মনে রাখবো। তবে অনেক অনেক ধন্যবাদ। আমার দুটো সমালোচনা আছে সাইমন সম্পর্কে। একটা হলো গত প্রায় 15 বছর সাইমন কিন্তু আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। ওকে, এটা খুব খারাপ। আমরা কিন্তু সাধনার জগতের মানুষ, তাহলে সাধকের প্রথমত চিত্তশুদ্ধ হতে হবে। চিত্তশুদ্ধতা খুব গুরুত্বপূর্ণ, এবং ওই যদি বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা এই ধরুন আজকে পুরো চর্যাপদকে আমরা নিয়ে আসছি, এটা ভালো কাজ, কিন্তু আমাদের চিত্ত শুদ্ধ করতে হবে। সাইমন কিন্তু এখনো বিপদমুক্ত নয়, এটা কিন্তু আমি কিন্তু বলে রাখছি আপনাদের। ফলে আমার আজকের আশাটা তাকে সমর্থন দেওয়া এই কারণে যে আমি মনে করি যে ও কিছু কাজ করছে, এটা গুরুত্বপূর্ণ, তাকে করতে দেওয়া উচিত, যদিও রাজনৈতিকভাবে তার বেশ কিছু বড় ভুল আছে। কারণ আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে কথা বলছি, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো পর্যন্ত এই গণঅভ্যুত্থানের পরে যে ধরনের পরিবর্তনগুলো দরকার, সেই রূপান্তর এবং পরিবর্তনগুলো কিন্তু আমরা করতে পারিনি। ফলে আগামী দিনে কী ঘটনার দিকে যাবে এটা আমরা খুব স্পষ্ট নই। কিন্তু আমি সেই জন্য এখানে আমার আশাটা সাইমনের প্রতি সংগতি প্রকাশ করা অত্যন্ত চেষ্টা করছি ওর মতন করে। অনেক ক্ষেত্রে হয়তো আমার যে সমালোচনা আছে বলবো একটু পরে, কিন্তু আমি মনে করি যে সেটা একটা চেষ্টা করছে, এই চেষ্টাটা গুরুত্বপূর্ণ। তার লেখালেখি প্রথমত এটাও সাইমনের মনে আছে, গ্রামে গ্রামে সাইমন আমার সঙ্গে ঘুরেছে। যেহেতু আমি বাংলা সাধনা ধারায় দীর্ঘ ধরে কাজ করছি, আজকে তো নতুন না, দীর্ঘকাল ধরে আমি কাজ করছি, তার ফলেও চেষ্টা করেছি। সেই চেষ্টাটা আমি মনে করি মূল্যবান। আমাদের এই ভবিষ্যৎ আমরা যে ভাবের জগতে খুবই গুরুত্বপূর্ণ কাজ করেছে। এবং ঠিক আছে, চর্যাপদ থেকে আমরা কিছু কাজ করার চেষ্টা করছি। প্রথমত চর্যাপদ থেকে যখনই আমরা কিছু নতুন করে পুনর্জাগরণ করতে চাই, তখন কিছু বিষয় খুব মনে রাখতে হবে। একটা প্রথমে চর্যাপদটা এখন এটা বর্তমান নাই, ফলে আমাদের একটা ইন্টারপ্রিটেশন খাড়া করছি আমরা, এটা ঠিক আছে, পরীক্ষা তো হবেই, আমরা এটা পরীক্ষা করছি। কিন্তু আমি যে গানগুলো শুনলাম ভালো লেগেছে আমার, কিন্তু এটা এই আমাদের সাধারণ লোকগীতির থেকে খুব বাইরের কিছু আমার কাছে মনে হয়নি। আমাদের কিছু চেষ্টা আছে, আমি আরও ঘনিষ্ঠভাবে দেখলে আরও একটু ভালো করে বুঝতে পারবো, নিঃসন্দেহে সেটা আছে। এবং 2 নম্বর প্রশ্নটা হচ্ছে
সহজ যান থেকে বা নাথপন্থা থেকে ফকির লালন সাহেব পর্যন্ত একটা দীর্ঘ একটা ভাবের ধারা আছে, দীর্ঘ একটা লড়াই আছে, চিন্তার জগতে লড়াই আছে, দর্শনের জগতে লড়াই আছে। সেই লড়াই সম্পর্কে আমার মনে হয়েছে এই এখনো পর্যন্ত আমরা সমাজে এটাকে খুব স্পষ্ট করতে পারিনি। না পারার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এই, সেটা আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের সাধু এখানে যারা ছিলেন শিল্পীরা তারা অনেকে চলে গেছেন। একটা হচ্ছে বাউল শব্দটা অত্যন্ত ক্ষতিকর। বাউল বলে কিছু নাই, এগুলো ফিকশন, এবং এগুলো আমাদের সংস্কৃতির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। কারণ বাউল শব্দটা কোনো নির্দিষ্ট ঘর বা নির্দিষ্ট সাধনার ধারাকে নির্দেশ করে না। এটা একটা কি বলে না, আমরা একটা ঝুড়ির মধ্যে সব কিছুকে ঢুকিয়ে এটাকে বাউল বলছি, এবং ফলে ক্ষতিটা কী হয়েছে দেখেন। এখন আমাদেরকে লড়াই করতে হচ্ছে এক ধরনের ইসলামপন্থার বিরুদ্ধে, যারা কিন্তু বাউল বলতে তারা সাধনার ধারা বলতে ব্যভিচার বোঝে। এটা মারাত্মক চিন্তা, মারাত্মক বিপদের ব্যাপার। এই শব্দের ভেতর দিয়ে আমরা অনেক কিছুকে বৈধ করি, যেমন অনেক কিছু সেবনকে বৈধ করি, অনেক কিছু বিষয়কে দেহতত্ত্বকে আমরা যেভাবে হাজির করি, এটা আমাদের সমাজের জন্য খুবই ক্ষতিকর হয়েছে, এবং আগামী দিনের রাজনীতির জন্য এটা অত্যন্ত ক্ষতিকর হবে। ফলে আমি প্রথম একদম করজোড়ে আমাদের সকলের কাছে করজোড়ে বলছি, বাউল বলে কিছু বাংলা ছিল না। এটা এসছে কলোনিয়াল আমলের শেষের দিকে, মূলত রাঢ় অঞ্চল থেকে এসছে। শব্দটার কথা বলছি, বাউল বলে এর প্রতি আমার কোনো আপত্তি নেই, অসুবিধা নেই। কিন্তু ঘর যদি বলি, সাধনার কথা যখন বলবেন, সাধনার সুনির্দিষ্ট ঘর আছে। নদীয়া যখন আমরা ভাব বলি, নদীয়াতে আমরা 5টা ঘরকে গদিমান্য বলি, 5টা ঘরকে গদিমান্য বলি। প্রথম ঘরের মধ্যে দিয়ে এসে যায়, আপনার নামও শুনেন নাই, তার নাম হচ্ছে উদল চৌধুরী, এটাকে চৌধুরীর ঘর বলে। আমি জানি না আপনাকে নাম শোনাচ্ছেন কিনা। জহরুদ্দিন শাহ বাংলা ভাব জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, খুব কম লোক নাম শুনেছে। এরপরে আছে পাঞ্জুসা, এরপরে আছেন ওই যে আমরা যদি যান কলকাতার পাশে কল্যাণীতে সতী মায়ের ঘর বা সরস্বতী বা সহজিয়া বৈষ্ণবদের ঘর। তারপরে আছে দেলবার শাহ, তাও অনেকে নাম জানে না। দেলবার শাহ ছিলেন এই বিশেষত নদিয়ার যে গান, সে নাদের মূল সুর যারা করতেন তিনি ছিলেন দেলবার শাহ। ফলে দেলবার শাহের কেউ যদি গান করে, আমরা এটাকে প্রামাণ্য বলি, মানে এই সুরটাই রাখতে হবে। পুরনো সাধকদের সঙ্গে, তাদের সঙ্গে যে আমাদের যে স্মৃতি, যে সম্পর্ক, এই স্মৃতি এবং সম্পর্ককে ধরে রাখতে হলে ওই সুরটা রাখতে হবে, ওকে বিকৃতি করা যাবে। কেমন? তার মধ্যে ইম্প্রোভাইজেশন করা যাবে না, নতুন কিছু করা যাবে না, তা নয়। আর আরেকটা বড় কথা, এগুলো একটাও লোকগীতি না। কারণ দিলবার শাহ নিজে কিন্তু ধ্রুপদী গানের তার একটা নিজস্ব একটা ধারা ছিল। ফলে লালনের যতগুলো গান শুনবেন, আমি দেখবেন খুব সহজে ভূপালি আছে, দেশ রাগ শুনবেন গানে, আপনি জয়জয়ন্তী শুনবেন, আপনি তো ভৈরবীতে শুনবেনই। ফলে লোকগানও না, কিন্তু পাকিস্তান আমলে লালনের গানটাই গাওয়া হতো লোকগীতি হিসেবে। ফলে এগুলো আমাদের শিক্ষিত সমাজে এই ব্যাপারটা আসেনি। গত 20 বছর আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি। ফলে ফ্যাসিজম কি ক্ষতি করে বাংলাদেশের সাংস্কৃতিক ক্ষেত্রে, এটা কিন্তু একটা বড় ধরনের একটা প্রমাণ। এবং ইতিমধ্যে আমি যেভাবে লালন গান গাওয়া হয়, নেচে মেয়েদেরকে, বাচ্চা বাচ্চা মেয়েদেরকে স্টেজে তুলে আপনি নাচাচ্ছেন, এটাও গাওয়ার পদ্ধতি না, এগুলো পদ্ধতি নয়। এটা একটা সাধু সঙ্গ। অনেকে বলছেন যে একটু বোধহয় সম্ভবত তানিয়া বলেছিলেন, সৃজনী তানিয়া বলেছেন, ঠিক বলেছেন, সুন্দরভাবে সাধকদের একসঙ্গে এসে তারা সাধনার জগৎ নিয়ে কথা বলেছেন, ভালো বলেছেন, খুব খুশি হয়েছে শুনে। কিন্তু সাধু সঙ্গ, নদিয়ার সাধু সঙ্গ মানেই হচ্ছে যে সাধনার জগৎ নিয়ে কথা বলে, তত্ত্বচর্চা করে। ঠিক, আমি কয়েক হাজার সাধু সঙ্গে থেকেছি। আমার যে গুরু লালন শাহ, তার যে ঘর, সে ঘরে আপনার গেলেই দেখবেন যে সাধু সঙ্গ মানেই হচ্ছে কথা, এটা কথার বাজার, কথা হয়, তত্ত্বচর্চা হয়, তত্ত্বচর্চাটা প্রধান। অন্য দিকটা পরে লালনের মধ্যে এসে আমরা শুনেছি সেই সহজিয়া বৌদ্ধ থেকে শুরু করে আপনার এই পরবর্তী চৈতন্যের রসতত্ত্ব, চৈতন্যের রসতত্ত্বের পরে যখন ভাবের জগতে প্রবেশ করলেন, তখনই লালন ঘোষণা দিলেন, ভাব দিয়ে ভাব নিলে পরে তবেই রাঙ্গাচরণ পায়। ভাব দিয়ে ভাব নিলে পরে
তবেই রাঙা চরণ পায়। মানে সাধনের জগৎটা, বাংলার যে দার্শনিকতার যে বিকাশটা ঘটেছে, সেখানে সাধনের জগতে সে হাজির হয়েছে ভাব দিয়ে, ভাব নেওয়ার মধ্য দিয়ে। যদি আদান প্রদানই না হয় আপনাকে ভাবের জগতে, তাহলে কিন্তু আপনি এই জগতের কিছুই ধরতে পারলেন না। খুব গুরুত্বপূর্ণ। এখন বলে ভাব দিয়ে ভাব দিলে এটা কী করে করবেন? দেখুন, লালনের ধারায়, নদিয়াতে বা এই বাংলার ভাবচর্চার ধারায় যেটা উঠে এসেছে, এখানে দেহ বলে কোনো শব্দ নেই। মানে দেহ বলে যেটা আপনারা চিন্তা করেন এখনো পর্যন্ত, এইভাবে কিন্তু এই নদিয়ার ভাব কিন্তু দেহকে এইভাবে চিন্তা করে না। কেন করে না? কারণ আমরা কেন এভাবে করি, এর একটা বড়, এই যে আমার লেখাতে কিছু আমি উল্লেখ করেছি, এটা করি কি জন্যে? আমরা এখনো পাশ্চাত্যকে অনুকরণ করি। পাশ্চাত্যে দেহ এবং আমি, এই দুইয়ের ফারাক ঘটে গেছে দেকার্তের আমলে। আমি মানে চেতনা এবং দেহের মধ্যে ফারাকটা ঘটে গেছে পাশ্চাত্যে। ঘটে গেছে বলে ওরা দেহকে আলাদা করে কথা বলে। পাশ্চাত্য দার্শনিকদের যদি আপনি লেখা পড়েন, সেই দেকার্তে থেকে শুরু করে এখনকার হাইডেগার পর্যন্ত, আপনি দেখবেন যে দেহ অনুপস্থিত তাদের চিন্তায়, কারণ ওটা আলাদা হয়ে গেছে। ফলে তাদের দর্শন বলতেই তারা বুঝে বুদ্ধি, বুদ্ধির বিচার, ক্রিটিক অফ পিওর রিজন, যেমন কান্টের। আমাদের এখানে এভাবে ঘটে উঠে নাই, এই বিভাজনটা আমাদের দর্শনে ঘটে নাই। আমাদের এখানে যেটা ঘটেছে সেটা হলো যে, প্রথমত যেটা হচ্ছে তন্ত্র মানে দেহ নয়, এটা ভুল ধারণা। তন্ত্র কখনোই দেহ ছিল না। ফলে এগুলো অনেক রকম বিকৃতভাবে আমরা এটাকে হাজির করি। আপনি যদি আজকে আপনি ইন্টারনেটে যাবেন, আপনি যখন তন্ত্র দিবেন, সব পর্নোগ্রাফি চলে আসবে। দেখুন কোথায় চলে গেছি আমরা, কত খারাপ জায়গায় পৌঁছে গেছি। কিন্তু তন্ত্রগুলো দেহ আকারে কিন্তু কথাটা কখনো আসে না, এটা একটা উপায়। আমরা কিন্তু বলি না সমাজতন্ত্র, লাগান তো পেছনে আপনারা পুরীতন্ত্র, তো তন্ত্র কি দেহ? তার তন্ত্রের প্রথম হচ্ছে উপায়। খুব সহজ কথা, তন্ত্র মানে দেহ না। তো এগুলো জমেছে, দেখুন কত বড় আবর্জনা জমে আছে বাংলা সাধারণ জগতে। তাহলে এই যে উপায় কথাটাকে দেহ হয়েছে, কেন এই পার্থক্য নাই? কারণ প্রথমত সহজ প্রশ্ন, আপনাকে সহজে বুঝবেন। এটার জন্য আপনি ওই লুই পা, কান্ডু পা, কুকুরি পাকে জেলার প্রয়োজন পড়বে না। প্রথমত আপনার শরীর, এই যে আমি কথা বলছি, এটা কি আমার শরীর থেকে আলাদা? আপনি যখন কথা বলেন, আপনার চেতনা, আপনার আমি তো আপনার শরীর থেকে আলাদা না। তা আপনি আলাদা করেন কেন? আলাদা করার কোনো দরকার নেই। যেহেতু আপনি আলাদা না, সে আমির সন্ধান করেছে তন্ত্র থেকে শুরু করে, সহজযান থেকে শুরু করে, সহজে বৈষ্ণব থেকে শুরু করে ফকির লালন সাহেব ভাবের জগৎ সহ। ফকির লালন সাহেব এসে তার চূড়ান্ত বিকাশ ঘটেছে দর্শনে। বাংলার দর্শনের ধারা পাশ্চাত্য দর্শনের মতো অগ্রসর হয়নি, তার নিজস্ব একটা ধারা আছে। তবে সেই জায়গাতে দেখবেন যে এই ধরনের বিভাজনটা আমাদের চিন্তা, বাংলার চিন্তা, বাংলা ভাষা বলুন, বাংলার সাধনা জগৎ বলুন, এইভাবে চিন্তায় নাই। বাংলার সাধনা শব্দটা কিন্তু অর্থটা ভিন্ন, সাধ থেকে সাধনা। দেখুন এটা কিন্তু এখন যে এটা একটা এক্সোটিক, একটা তান্ত্রিক, একটা এক ধরনের দেহতাত্ত্বিক ব্যাপারে পরিণত করেছি, এটা ক্ষতিকর আমাদের জন্য। ফলে কী হয়েছে, শিক্ষিত সমাজের মধ্যে আমরা এটাকে হাজির করতে পারছি না। এমনকি লালনের মতো এত বড় একটা বিশাল মানুষ, তাকে আপনি হাজির করতে গেলে দেখবেন ইসলামপন্থীদের ভীষণ রকম আপত্তি। অদ্ভুত ব্যাপার। তো এটা কারা করেছে? এই শিক্ষিত সমাজগুলো করেছে। কারণ তাদের কোনো ধারণা নাই যে বাংলার সাধনার ধারা এবং তার যে দার্শনিক ধারা, এটা অত্যন্ত শক্তিশালী, খুবই শক্তিশালী। আমি ছোট, এখন তো সময় খুব কম, আমি তো অল্প সময় কিছু কথা বলবো। আমি কয়েকটা লালনের গান থেকে দুইটা উদাহরণ দিয়ে বলছি। আপনার প্রতি একটা গোষ্ঠ গান শুনেছেন। আপনি যদি কোনো লালনের ঘরে থাকেন, তাহলে তারা যে কাজটা করে, ভোরবেলা প্রথম তারা একটা গোষ্ঠ গান করে। গোষ্ঠ শব্দ কিন্তু পলিটিক্যাল টার্ম। কেমন শক্তিতে উদয়, শক্তিতে সৃজন, গোষ্ঠভাবে সব চিত্ত আকর্ষণ, এটা কিন্তু পলিটিক্যাল স্টেটমেন্ট, এটা কিন্তু সিম্পলি একটা সাধারণ স্টেটমেন্ট না। শুরুটা করেছে গানে কীভাবে করছে, অনাদি রাধি শ্রীকৃষ্ণ নিধি, তার কি আছে কবু গোষ্ঠ খেলা। প্রথম শুরু করেছে কিন্তু ক্রিটিক করে, সমালোচনা করে গানের। এর আগে যে চৈতন্যের আন্দোলনের মধ্যে যে কৃষ্ণটা এসছেন, যিনি পুরাণের কৃষ্ণ,
সেই কৃষ্ণের যে বিভিন্ন রকম ব্যাখ্যা আছে, বিভিন্ন ঘরের ব্যাখ্যা। তো ফকির লালন সাহেব প্রথম প্রশ্ন করছে, বিশেষত বৈষ্ণবদের প্রশ্নটা করা হয়েছে, যে আমি যে কৃষ্ণকে ডাকি সে তো তোমার কৃষ্ণ না। কেমন কৃষ্ণ সে? সে তো অনাদির আদি। সে এমন যার কোনো আদি নাই, যার শুরু নেই, তার শেষ নেই। তাহলে অনাদির আদি শ্রীকৃষ্ণ নিধি, এই যে অনাদির আদি, যার কোনো জন্ম নাই, যার কোনো মৃত্যু নাই, তার কি আছে তবু গোষ্ঠ খেলা? তার তো কোনো গোষ্ঠ খেলা নেই। তুমি পেলে কোথায় গেলে? কেমন জন্ম মৃত্যু যার নাই ভবের পর, আমি যে কৃষ্ণকে ডাকি সে তো কখন তার জন্ম নেই, তার মৃত্যু নেই। তার যার জন্ম নাই, যার মৃত্যু নাই, সে তো নয় স্বয়ং প্রভু নন্দলালা। সে তো কখনো নন্দের পুত্র কৃষ্ণ হতে পারে না। দেখেছেন? এটা দেখেছেন? সিম্পলি ইটস এ ফিলোসফিক্যাল ডিসকোর্স। এটা সিম্পলি বসে বাউল গান গাওয়া না, সিম্পলি বসে দেহতত্ত্বের গান গাওয়া না। কেমন এবং কিরকম এটা? পূর্ণচন্দ্র কৃষ্ণ তিনি কেমন? আমি যাকে সন্ধান করছি তিনি পূর্ণচন্দ্র কৃষ্ণ এবং তিনি সচিদানন্দ, তিনি সহজ চিত্ত এবং আনন্দময়। আপনাদের অনুষ্ঠানের নাম সে সহজ আনন্দ। তা সেই আনন্দ কিন্তু একই সঙ্গে কি সচিদানন্দ। তাহলে বাংলার ভাষা, বাংলার ভাব, বাংলার দর্শনের এটা দীর্ঘ ধারা আছে। আমাকে কথা বলতে গেলে সারা রাত বলতে পারবো। ফলে সাধনাটা অনেক ডেভেলপ। এই এখন যেটা আপনারা লালন সম্পর্কে শোনেন, এটা একটা টিপস অফ দ্য আইসবার্গ, বাইরের। ফলে তার ভেতরের যে দীর্ঘ ধারাটা আছে, এ থেকে আমাদের যে শিক্ষিত সমাজ এখান থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফলে তারা একমাত্র পাকিস্তান আমলে লালনের গান গাওয়া হয়েছে লোকগীতি হিসেবে। আপনার প্রদেশে মনে আছে তারা 60, 70, 80-তে লোকগীতি আকারে শোনা হতো। লালন গীতি আকারে হয়েছে অনেক পরে, শাহদেব বসুমত মনে হয় আর্লি 80s পরে ফকির ফরিদা পারভিন তিনি গাওয়ার মধ্য দিয়ে এই গানটা আপনাদের শিক্ষিত সমাজে জনপ্রিয় হয়েছে। স্পেশালি ড্রয়িং রুমে ঢুকেছে, মানে বড় লোকদের ড্রয়িং রুমে লালনের গান ঢুকেছে। তার আগে তো লালন বলে কেউ চিনত না, লালন বলে কে ছিল। এখনও তো শিক্ষিত সমাজে এই বাংলার ভাবের ধারা, যে নদীর ভাব কথাটা বললাম, কিছুদিন একটা তর্ক হয়েছিল, অনেকে আমাকে তর্ক করছিল নদী তো পশ্চিমবাংলার ব্যাপার। তো জানি না যে নদীয়া একটা বড় বৃহৎ জেলা, যেখানে কুষ্টিয়া অন্তর্গত। কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, ফরিদপুরের একটা অংশ সব মিলিয়ে নদীয়া। এই নদীয়াই একটা ভাবের জায়গা। তো লালনের তো গান আছে নদীয়ার ভাবের কথা, ফকির লালন জানে কি তা না। আমি কেন বাউল কথাটা বাদ দেবার কথা আপনাদেরকে বলছি খুব বিনতির সঙ্গে, সেটা হলো এই, লালন কখনো তাঁর গানে নিজেকে বাউল বলেন। আজকে অনেক গুরুত্বপূর্ণ সদগুরু এখানে আছেন, লতিফা এখানে আছেন, আমি তাকেও বিনয়ের সঙ্গে বলছি, লালন তো তাঁর গানে কখনো বাউল কথাটা ব্যবহার করে নেই। আমরা তো ফকির বলেছি, আমরা তো কখনো তার বাউল বলিনি। তার মানে বাউলকে খারাপ না, বাউলটা অবশ্যই ভালো, সেটা তো বড় কথা নয়। কথা হচ্ছে আপনি যখনই সব কিছুকে এলোমেলো করে দেন, মরিয়ে মুড়কে এক করে ফেলেন, তাহলে আপনি কথা বলবেন কী করে? কারণ এই ভাবের বাজারে তো ডিসকোর্সটা খুব ইম্পর্টেন্ট, কথোপকথন খুব ইম্পর্টেন্ট। আপনি কোন লোকেশন থেকে কথা বলছেন তো আমি তো বুঝতে পারবো না, কারণ আপনি তো বলতে সহজে হতে পারেন, আপনি সতীমার ঘরের লোক হতে পারেন, আপনি পাঞ্জুসার ঘরের লোক হতে পারেন, আপনি এদিককার ময়মনসিংহের, এখানে ময়মনসিংহ অনেকে আছেন, ময়মনসিংহ আমাদের কে আছেন, আমার জালালউদ্দিন খাঁ, আপনি শাক্ত হতে পারেন, আপনি বৈষ্ণব হতে পারেন, আপনি যে কোনো ঘর থেকে তো আসতেই তো পারেন। তো আপনার লোকেশনটা কি? আপনি কোথায় থেকে দাঁড়িয়ে কথা বলছেন? কে আপনি? তো কে আপনি এটাই যদি আপনি না জানেন, তাহলে সাধারণ জগতে কী করে ঢুকবেন? সাধারণ জগতে সহজ না তো, আপনি কে এটাই তো প্রশ্ন। সাধারণ জগতের প্রথম প্রশ্ন হচ্ছে আপনি কে, আমি কে, আমি কোথা থেকে এসেছি, কেন এসেছি, কে করতে এসেছি। তা আমি সেই জন্যে জোর দেব যে আগামী দিনে আমি আশা করব যে সাইমন এগুলো ভেবে দেখবে, আমি লিখেও দেখেছি তার লেখার মধ্যে, ভেবে দেখবে। এবং আমরা যদি এই চর্চাগুলোকে যদি আমরা বর্তমান করতে চাই, তাহলে প্রথম কাজটা হচ্ছে ইতিহাসের এই মোটা মোটা মোড়, তিনটা বড় মোড়। একটা হচ্ছে তন্ত্র, তন্ত্রের প্রথম সমালোচনা শ্রীচৈতন্য, কারণ তন্ত্র দেহকে উপায় ভেবেছিল আনন্দের, মানে আনন্দ অনুভবের উপায় আকারে দেহকে ব্যবহার করে বুঝতে চেয়েছিল আমি এবং দেহ, ভাণ্ড এবং ব্রহ্মাণ্ডের সম্পর্কের রূপটা কেমন, কী চরিত্র, এটা চেষ্টা করেছে তার মেলায়। তন্ত্র তো একরকম না,
বহু রকম তন্ত্র আছে, সেটা আমরা সে গেলাম না। এটা তার মূল ব্যাপারটা। চৈতন্য এসে প্রথম এটা সমালোচনা করলেন। চৈতন্য বলেন যে দেহ তো উপায় করা যাবে না। দেহকে কেন উপায় করা যাবে না? উপায় করা যাবে না এই কারণে যে ভগবান তো স্বয়ং দেহে বাস করেন। এই জন্য তার যে স্লোগান ছিল, এটার নাম ছিল কি? অন্তরঙ্গে কৃষ্ণ, বহিরঙ্গে রাধা। ফলে তার যে রাধাভাবের উপাসনা, সে রাধাভাবের উপাসনার এটাই ছিল রণধ্বনি বা স্লোগান। অন্তরঙ্গে কৃষ্ণ, আল্লাহ আমাদের ভেতরে থাকেন এবং বহিরঙ্গে আমরা নারী। আমরা সকলেই মেয়ে, পৃথিবীতে পুরুষ একজন। আমরা সকলেই মেয়ে, পৃথিবীতে পুরুষ কিন্তু একজন। আমরা সকলেই নারী। ফলে সেই পুরুষকে ধরবার যে সাধনা, চিন্তা, চেতনা, ভাব, দর্শন যেদিকে বলেন, এই সাধনার ধারাটাই বাংলার সাধনার ধারা। এর সঙ্গে দেহের কোনো সম্পর্ক নেই। দেহটা একটা সময় ছিল। আমার গুরুর সঙ্গে যখন দেখা হয়েছে, আমি বললাম যে সাহেব দেহ, বলে তুমি কেন আসছো এখানে? কারণ আমি দেহ তত্ত্ব শিখবো। প্রথমে আমাদের মুখ ফুরিয়ে বলে যে দেহ কি? এই যে আমি দেহ দাঁড়িয়ে আছি, আমি তো তোমাকে দেখছি না, তুমি কে? আমি কে? আমি ফরার মতো আমরা দেহ নাই না, আমি কী করে চলবো? আমি তো তোমাকে দেখছি না, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখছি। আপনি তো ব্রহ্মাণ্ড থেকে আলাদা না, আপনি তো বিশ্ব থেকে আলাদা না। যদি তখনই আপনি আলাদা করেন, আপনি কী করবেন? আপনি সারা দুনিয়াকে তো ধ্বংস করবেন ট্রাম্পের মতন বোমায়। আপনি যখন নিজেকে ব্রহ্মাণ্ড থেকে আলাদা করবেন, আপনি দুনিয়া ধ্বংস করে ফেলবেন। এখন বিষ দিচ্ছেন, আমি দেখছি বহু সাধু কুষ্টিয়াতে সাধু দিচ্ছে, কিন্তু তামাক চাষ করে। সাধু তিনি কিন্তু বিষ দিচ্ছে, তার মনে কিন্তু কোনো দুঃখ কৃত্য নেই। আবার উনি কিন্তু সেবার সময় উনি কিন্তু ঠিকই কিন্তু কোনো আমিষ সেবা নেন, এটা ভালো। তো লালনের ধারা তো সেবা কথাটাতে শুধু আপনি কী খাচ্ছেন এটা না, আপনি সেবার মাধ্যমে এই বাইরের জগতের সঙ্গে আপনি কি সম্বন্ধ তৈরি করছেন, এটা ঠিক গুরুত্বপূর্ণ। মানে আপনি কি সম্বন্ধ তৈরি করলেন? কারণ আপনি জগতের সঙ্গে আপনার প্রত্যক্ষ সজ্ঞান সম্পর্ক তৈরি করবার প্রথম যেটা আপনি সজ্ঞান থাকেন, সহজে আপনি করেন, বোঝেন, এটা হলো খাওয়া। আপনি যখন খান, তখন আপনি কাকে খাওয়ান? আপনি নিজেকে খাওয়ান, আপনার আমিকে খাওয়ান, যে কথা বলে। এই জন্য শব্দটা তার ব্যাপারে বলে সেবা। আপনি যখন সেবা নেন, তখনই এই আপনার আমিকে আপনি ভিন্নভাবে দেখা শেখেন। তাহলে এটা তো শুরু মাত্র। আপনি তো পুরো আকাশের সঙ্গে যুক্ত। এই যে বললো পূর্ণিমা, যে কি চলে গেলেন, থাকলে ভালো হতো। ওই যে আপনি পূর্ণিমার কথা বললেন, পূর্ণিমা গেল। এখন পূর্ণিমার সঙ্গে তো সমস্ত বিশ্বজগতের সম্পর্ক আছে। এবং যারা মেয়েরা, তারা তো জানে, তারা প্রাকৃতিকভাবেই বা জানে যে অমাবস্যা এবং পূর্ণিমার সঙ্গে তাদের সম্পর্ক আছে। ছেলেরা কম জানে তুলনামূলকভাবে। জোয়ার ভাটা আছে সমাজে, সর্বত্র জোয়ার ভাটা আছে। তাহলে প্রকৃতির সঙ্গে তো আপনার একটা সম্বন্ধ, তো আপনি দেহ ধারণ করেন বলে আপনার প্রত্যেকটা মুহূর্তে আপনার সম্পর্কে। ভুল খাওয়া খেলে আপনি কী করবেন? আপনার কিন্তু শরীর খারাপ, ঠিক আছে? ফলে দেখবেন যে লালনের ঘরে সেবার দিক থেকে তারা কী বিচার করে, যে ভিক্ষার সেবা সবচেয়ে শ্রেষ্ঠ সেবা। তারপরে সেবাটা কি? তারপরে কৃষিকাজ, যেটা আপনি নিজের হাতে করেন। এবং আপনি গুরুকে যখন নিজের হাতে কুমড়াটা, লাউটা, কি আপনার ধানটা, চালটা আপনি নিজের হাতে নিয়ে আপনি যখন তাকে সেবা হিসাবে হাজির করেন, যেটাকে আমরা পারস বলি। আমি জানি না আপনাদের কোনো অভিজ্ঞতা আছে কিনা সাধুগুরুদের সঙ্গে সেবা নেবেন। তবে সেবা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ দেহর চেয়ে। তবে সেবার ব্যাপারটা তো দেহের সঙ্গে যুক্ত, আলাদা তো কিছু নেই। কিন্তু দেহটাকে আমরা বানিয়ে ফেলেছি একটা ব্যভিচারের জায়গা হিসেবে, এক নম্বর। দুই নম্বর, এই যে সাধনার ব্যাপারটাকে আমরা বানিয়ে ফেলছি কাল্ট বানিয়ে ফেলছি। এটা কাল্ট, গোপন ব্যাপার, গুপ্ত ব্যাপার। কোনো গোপন ব্যাপার নেই, এটা মধ্যে কিচ্ছু গোপনীয়তা নেই। ফলে এই সকল ভুল চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি সময় নেব না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আমি শেষ কথাটা বললো, জুলাই গণ অভ্যুত্থান কিন্তু এই সকল আবর্জনা কিন্তু সাফ করে দেবে। এইসব তামাশা আমাদের সঙ্গে আর করা যাবে, সে যারাই করুক। আজকে দেখুন ইসলামীদের মধ্যে একটা বিরাট একটা ধারা, তারা মাজার ভেঙে দিচ্ছে। আমি জানি না, আমি আপনাদেরকে অনেকে পাইনি যখন আমি রাস্তায় লড়াই করছিলাম, এবং সে মাজার ভাঙার পরিকল্পনা এখনও চলছে। যারা মাজার ভেঙেছে তাদের কোনো শাস্তি হয়নি। অনেকে বলছে যে কতল করতে হবে বহু লোককে, ওপেনলি
প্রকাশ্যে বলছে তাদের কোনো রকম শাস্তি হয়নি। এবং আমরা আমাদের ভুল তথ্য দিয়ে এবং ভুলভাবে আমাদেরকে হাজির করার মধ্য দিয়ে আমরা কিন্তু এই দীর্ঘ সাধনার এবং ভাবের ধারাকে আরও বিপজ্জনক করে তুলছি, ভুল ধারণা দিয়ে, ভুল তথ্য দিয়ে। ফলে আবারও মিনতির সঙ্গে বলি, দেহ কথাটা আলাদা করে কোনো শব্দ না, দেহতত্ত্ব বলে কিছুই নেই বাংলা ভাবের জগৎ। আপনি দেহকে যেমন করে এখন বোঝেন, ওই লুইপা বা তারা কিন্তু দেহকে এইভাবে ব্যবহার করে নেই, বা আপনি যেমন তন্ত্রেও কিন্তু দেহটা এইভাবে ব্যবহৃত হয় না। এটাকে বুঝিয়ে বলেছি সিম্পল অর্থ দিয়ে। তন্ত্র মানে এটা উপায়, বিভিন্ন ঘরের বিভিন্ন উপায় আছে। আপনি বিভিন্ন স্কুল, হার্ভার্ড স্কুলের একরকম, ইয়েলের একরকম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একরকম, প্রত্যেকটা স্কুলে তার নিজস্ব কিছু অনুমান, তার নিজস্ব কিছু দর্শন আছে। এগুলোও বিভিন্ন ঘর, তাদেরও বিভিন্ন চিন্তা, বিভিন্ন ধারা আছে। আমাদের এখানে গৌণ ধর্মের নিয়ে একটা নিঃসন্দেহ অনেক বড় কাজ হয়েছে, সেখানে প্রচুর বিভিন্ন রকম ধারা, এমনকি সেই ধারাগুলো সবসময় আমাদের এই শিক্ষিত সমাজের মধ্যে আছে। রাজনৈতিক দল আছে না? আছে তো, বিভিন্ন রকম রাজনৈতিক দল, বিভিন্ন মতাদর্শ, বিভিন্ন চর্চা, বিভিন্ন সংগঠন আছে, এগুলো তাই। এখন কথা হচ্ছে, এই যে ধারাগুলো উঠে এসছে, এগুলোকে আমরা দর্শনের জায়গা থেকে আমরা বিচার করতে পারি কিনা। আমরা ধরুন এই যে হিন্দুতন্ত্র বা বৌদ্ধ হিন্দুতন্ত্র বলে এভাবে বলুন, তন্ত্রের যে হিস্ট্রিতে তার মধ্যে গুরুত্বপূর্ণ আমাদের জন্য একটা তো নিঃসন্দেহে আপনার এই যে ভারতীয় তন্ত্র আছে, কিন্তু গুরুত্বপূর্ণ অন্তত এই বাংলাদেশের জন্য হচ্ছে বৌদ্ধতন্ত্র, বৌদ্ধ সহজিয়ার তন্ত্র। সহজ শব্দটা খুব গুরুত্বপূর্ণ। সহজ মানে সহজ, একসঙ্গে যা বিকশিত হয়। সহজ একসঙ্গে কি বিকশিত হয়? আপনার আমি এবং আপনার দেহ একসঙ্গে বিকশিত হয়, একসঙ্গে মাতৃজরায়ুর থেকে আপনি দুটো নিয়ে বেরিয়ে এসেছেন, এটাই বলে সহজ। ফলে ওই যে আপনার সঙ্গে বেরিয়ে এলো আমি বলে যে কথা বলে, ওই যে লার্নে গান আছে, এটা কথা বলে ধরা যায় না, কেমন আমি জন্মভর খুঁজতে যাকে পাওয়া যায় না, ওই আমি কি খুঁজবারই একটা পদ্ধতি হচ্ছে সাধনা। কারণ আমির মধ্য দিয়েই ব্রহ্মাণ্ড কথা বলে, আমার মধ্য দিয়ে এখন ইতিহাস কথা বলছে, আমি একা কথা বলছি। আমার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান কথা বলছে, আমি একা কথা বলছি। আমরা আলাদা না কেউ, আমরা একটা সমষ্টির অন্তর্গত। সেই সমষ্টিকে জানা মানে আমাকেও জানা। আমি যখন আমাকে প্রশ্ন করি, এই ফরাদ তুমি এভাবে কথা বলো কেন, তাহলে আমার নিশ্চয়ই আমার চিন্তার মধ্যে যেসব জনগণের সঙ্গে আমি সম্বন্ধযুক্ত থাকতে চাই, যে জনগোষ্ঠীর সঙ্গে আমি সম্বন্ধযুক্ত থাকতে চাই, সেই জনগোষ্ঠীর কথাই তো আমি বলবো। তাহলে আমরা একটা সামষ্টিক জনগোষ্ঠীর কথা কিভাবে বলবো? এই যে আপনারা বহু দেহ ধারণ করে বসে আছেন, খণ্ডিলে খণ্ডন নাহি সেই অখণ্ডন। যিনি এক, তিনি এরকম খণ্ড খণ্ড হয়ে বসে থাকে। খণ্ডিলে খণ্ডন নাহি সেই অখণ্ডন, যিনি এক তিনি তো এভাবে খণ্ড খণ্ড হয়ে আসেন। সেই জন্যে খণ্ড খণ্ড হয়ে থাকে তিনি, সে কারণ তাকে তো খণ্ড করা যায় না, কিন্তু তবু তিনি খণ্ড খণ্ড হয়েই থাকেন। তাহলে এই খণ্ড খণ্ড আপনারা যারা হাজির রয়েছেন, তাদেরকে একটা অখণ্ড রাজনৈতিক সত্তায় বিকশিত করা, একটা অখণ্ড ভাবের সত্তায় বিকশিত করা। রাজনীতি শব্দটা পাশ্চাত্য, অখণ্ড ভাবের সত্তায় বিকশিত করা, এটাই কিন্তু আগামী দিনে বাংলাদেশের রাজনীতি। ফলে বাংলার ভাবের জগতের সঙ্গে এই বাংলাদেশের রাজনীতির কোনো ফারাক নেই। আমার গুরু একবার কথা বলেছি, এই কথা শেষ করব। আমাকে একবার মাত্র বলেছেন একটা কথা, সেটা হলো এই যে ফকির কখনো রাজার কাছে যায় না, রাজা ফকিরের কাছে আসে। আপনারা যদি আমার এই কথাটা বুঝেন, আমার জন্য আশীর্বাদ করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।